আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স দেখব। সাউন্ড ওকে আছে? জি, প্রথমেই বলে নেই, আমরা গত সম্ভবত বুধবার না বৃহস্পতিবারে বলেছিলাম যে অধ্যায়গুলোর তালিকা করা। অধ্যায়গুলোর তালিকা। আপনারা কি অধ্যায়গুলোর তালিকা করছিলেন? আব্দুল আজিজ রায়পুরি সাহেব, অধ্যায়গুলোর কি তালিকা করা হয়েছে? অধ্যায়গুলোর তালিকা করা হয়েছে কিনা? যে আমরা প্রত্যেকের রুমেই তার পড়ার টেবিলের সামনে তালিকাটা থাকতে হবে যে আমি এই অধ্যায় শেষ করেছি, আমি এই অধ্যায়টা পড়েছি, এটা বাকি আছে। এটা অবশ্যই আপনাকে করতে হবে ইসমাইল সাহেব, এটা আপনাকে করতেই হবে। কেন করতে হবে বলেন? কারণ নাইলে আপনি বুঝতে পারবেন না কোন অধ্যায়টা হয়েছে আর কোন অধ্যায়টা হয় নাই। নাইলে পড়ার একটা বড় ঘাটতি চলে আসবে। কারণ ওই তালিকার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আমার এই অধ্যায় শেষ হয়েছে, এইটা বাকি আছে, এটা এতটুক হয়েছে। নাহলে শুধু ক্লাসের পর ক্লাস করেই যাবেন, আগাগোড়া কিছু আর থাকবে না। এক্সট্রা নয়েজ হচ্ছে। তা আমরা আজকে যেটা দেখব, সেন্টেন্স কমপ্লিট করা। সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দেই যে একটা বাক্য দেওয়া হলো, একটা অপূর্ণাঙ্গ বাক্য দেওয়ার পরে বলতেছে এই বাক্যটা কমপ্লিট করেন। এখন বাক্য কমপ্লিট করতে হলে আমাদের করণীয় কি? কিছু রুলস অবশ্যই আছে, যে রুলস গুলা দেখে আমি বাক্য কমপ্লিট করতে পারি। তো কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ রুলস হলো সো দ্যাট। কোন সেন্টেন্সের মধ্যে যদি সো দ্যাট থাকে, কি থাকে? কোন সেন্টেন্সের মধ্যে যদি সো দ্যাট থাকে, এটার পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সো দ্যাট এর পূর্বে কি থাকে? প্রেজেন্ট টেন্স। এই সো দ্যাট এইটার পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ কি হবে? কোন সেন্টেন্সে সো দ্যাট দেওয়া আছে, এইটার পূর্বের অংশ এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এর পরের অংশ কি হবে? এর পরের অংশ কি হবে? প্রেজেন্ট টেন্স সো দ্যাট এর পরের অংশ আমাদের বসবে সাবজেক্ট প্লাস ক্যান। এছাড়া
আমরা উইল দিতে পারি অথবা মে দিতে পারি প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। মানে যাই হোক আমাকে আগে অর্থটা বুঝতে হবে এখানে কি বলছে, যে উই ইট আমরা খাই, উই ইট আমরা খাই, সো দ্যাট শব্দের অর্থ যাতে, সো দ্যাট অর্থ কি যাতে, উই ইট সো দ্যাট আমরা খাই যাতে, যাতে কি আমি যদি বলি উই ক্যান রান যাতে আমি দৌড়াতে পারি, বাক্য সঠিক। কেন? যে আমরা লিখতে পারি, আমাদের একটা পরীক্ষায় আসলো মনে করেন উই ইট সো দ্যাট, এখানে আমাকে দিল যে এ নাম্বারে বি নাম্বারে দিল সি নাম্বার, আমাকে এইটা দেওয়া হলো। এখন দেখেন উই কুড রিড, উই আর রিডিং, উই ক্যান সার্ভাইভ, উই কুড নট সার্ভাইভ, উই কুড নট সার্ভাইভ, চারটা অপশন দেওয়া আছে এখানে। এখানে কয়টা অপশন দেওয়া? চারটা অপশন। এখন কি হবে, কিন্তু আমাদের একটা রুলস জানা আছে যে কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে, সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, সো দ্যাট এর পূর্বে কি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশে কি হবে, এখানে সাবজেক্ট বসবে, এরপরে এখানে ক্যান অথবা মে অথবা উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট যদি কিছু বসাইতে পারি, এই রুলসটা অনুসরণ করবে। এখন দেখেন এখানে উই আছে, উই কুড হবে না, কারণ আমাদের এখানে হয় মে অথবা ক্যান বসাইতে হবে। এখানে উই আর রিডিং এইটাও হবে না, এখানে আর হওয়ার সম্ভাবনা 0%। উই ক্যান সার্ভাইভ, আরেকটা আছে উই কুড নট সার্ভাইভ, এখানে কুড নট এগুলা বসবে না, শুধু ক্যান বসতে পারে, শুধু কি বসতে পারে, ক্যান। এখন আপনাকে যদি বলি যে এই জায়গায় যদি অন্য কিছু থাকতো, যদি এইখানে এমন থাকতো, তাহলে আমরা একটা দেখলাম যে যদি প্রেজেন্ট টেন্স হয় একরকম, কিন্তু যদি ফার্স্ট টেন্স হয়, যদি ফার্স্ট টেন্স হয় এখানে ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে কুড বসবে, কি বসবে, কুড বসবে। উই এট আমরা খাই, আমরা খাইতাম, কেন খাইতাম বা আমরা খেয়েছি কেন, উই কুড সার্ভাইভ, এখানে আবার ক্যান হবে না, আমাকে এইখানে লিখতে হবে যে উই ক্যান সার্ভাইভ, সার্ভাইভ, উই কুড সার্ভাইভ। কোনটা হবে বলেন তো, উই ক্যান সার্ভাইভ, উই কুড। যদি প্রেজেন্ট টেন্স হয়, যদি কি, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বসবে, যদি ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট টেন্স হলে কুড বসবে, প্রেজেন্ট টেন্স হলে ক্যান, ফার্স্ট টেন্স হইলে কি কুড, প্রেজেন্ট টেন্স হইলে ক্যান, ফার্স্ট টেন্স হইলে কুড। কিসের ক্ষেত্রে, যদি কোন সেন্টেন্সের মাঝে আমরা সো দ্যাট এইটাকে খুঁজে পাই, যাই থাকুক বাক্যটা কমপ্লিটিং সেন্টেন্স এইভাবে দেওয়া আছে, তখন আপনি এই কাজটা করবেন যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট যাই থাকে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট
দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট যাই থাকে, এইটার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় কি হয়, বা প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ কি হবে, পরের অংশ ক্যান হবে প্লাস বি ওয়ান হবে। এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ক্যান বি ওয়ান হবে। কিন্তু প্রথম অংশ যদি ফার্স্ট টেন্স হয়, কোন টেন্স, ফার্স্ট টেন্স হয়, তাহলে পরের অংশে কি হবে, কুড বসবে, পরের অংশে কি কুড বসবে। কথা ক্লিয়ার? যে একটা সেন্টেন্সের দুইটা অংশ, কমপ্লিটিং সেন্টেন্স, আমাকে যেমন একটা বাক্য দিল যে শি যেমন একটা বাক্য যদি বলি যে শি সেভড মানি ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, এখন আপনি কি কিছু বলতে পারবেন যে শি সেভড মানি ইন অর্ডার দ্যাট? এই যে এখানে দেখেন ইন অর্ডার দ্যাট আছে, ইন অর্ডার দ্যাট এর পূর্বে এটা কোন টেন্স বলেন, এটা কোন টেন্সে আছে? বলেন এই তিনটার মধ্যে কোনটা হবে, এ বি সি, এই তিনটার মধ্যে কোনটা হইতে পারে? এটা ফার্স্ট টেন্সে আছে, কোন টেন্স, ফার্স্ট টেন্স। শি সেভড মানি, এই সেভড এটা হচ্ছে বি টু, সেভড কি বি টু, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা সিম্বল। তাহলে শি সেভড মানি ইন অর্ডার দ্যাট, এখন এই তিনটার মধ্যে কোনটা আমরা বসাইতে পারি বলেন? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? রানা আহমেদ সাহেব বলছে শি কুড বাইং এ গিফট। এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, মডেল অক্সিলারি প্লাস বি ওয়ান, মডেল অক্সিলারি প্লাস সবসময় বি ওয়ান হয়। এখানে ভার্বের সাথে আইএনজি হবে না, ইডি যোগ হবে না, সব সময় বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থ না পারলেও এগুলা এইভাবে দেওয়া থাকে, আপনাকে বুঝে নিতে হবে যে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট এগুলা যদি থাকে, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কুড হবে, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরের অংশ ক্যান হবে। এইটা আপনি অনুমান করেও নিতে পারেন যে আপনি তো জানেন, হয়তো অর্থ জানেন না, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার আপনার জানা আছে, সেন্টেন্স স্ট্রাকচার আপনার কি আছে, জানা আছে। আরো অনেক কিছু আছে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। শাহজিদুর রহমান, কোনটা কোন টেন্স কিভাবে শিখবো? আমাদের প্রত্যেকটা টেন্স, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার কিছু বৈশিষ্ট্য আছে, পাস্ট ইনডিফিনিটের কিছু বৈশিষ্ট্য আছে, ফিউচার টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, বিগত কয়েকটা ক্লাসে হয়েছে, গ্রামারের ওখানেও কিন্তু টেন্সের ক্লাস হয়েছে, আমরা এর আগে টেন্স নিয়ে এখনো তো কথা বলতেছি যে কোনটা, এই যেমন এইটা কোনটা পাস্ট ইনডিফিনিট, কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, শি কুড বাই এ গিফট। তাহলে এক নাম্বার রুলস বুঝতে পারছেন, এক নাম্বারটা ক্লিয়ার? নাজমুল ইসলাম সাহেব, জামাল উদ্দিন, এ হবে না কেন, কারণ এখানে বি টু আছে, মানে পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে, পাস্ট টেন্স হওয়ার কারণে ক্যান বসবে না, পাস্ট টেন্সের সাথে কুড বসবে। এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে কি পরবর্তীতে আমরা কুড বসাবো। তাহলে এক নাম্বারটা দেখলাম যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট থাকে, পূর্বের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ক্যান বসে, পূর্বের অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ কুড বসে, পরের অংশ কি বসে, কুড বসে।
ওকে, এবার আমরা 2 নাম্বার রুলসটা দেখি। আমরা যদি লিখি রুলস 2, এই রুলস 2টা কি? এখানে আছে কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, কোন সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অর্থ কি? এটার অর্থ হইছে এমন যেন, এমন যেন। আমরা যেমন বলতে পারি কোন সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে এইটার প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ সাবজেক্ট বি টু বসবে। পরের অংশ কি হবে? পরের অংশ সাবজেক্ট প্লাস বি টু হবে, সাবজেক্ট প্লাস বি টু। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ সাবজেক্ট প্লাস বি টু হবে। যেমন আমরা বলতে পারি যে হি টক্স, দেখেন হি টক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলে বা সে এমন ভাবে বলে যেন সে সবই জানত। আমরা যদি এখানে একটু লিখি যে হি নো EVER everything, he know everything, everything, he know everything। বলেন তো কোনটা হবে? কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, এই বৈশিষ্ট্যটা থাকলেই আমাকে দেখতে হবে আগের অংশ কোন টেন্স আছে। আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশে সাবজেক্ট প্লাস বি টু বসবে। সাবজেক্ট প্লাস কি বসবে? বি টু বসবে। পরের অংশে সাবজেক্ট প্লাস বি টু বসবে। অনেক সময় এই বি টু যদি না দেওয়া থাকে তাহলে ওয়ার বসবে। কি? ওয়ার বসবে। কথা ক্লিয়ার? কোন সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হইলে পরের অংশ সাবজেক্ট প্লাস বি টু বসে। পরের অংশ সাবজেক্ট প্লাস বি টু। দেখো নো, এটা হইছে B1, নোটা কি? B1। নিউ এটা B2, নোন এটা হচ্ছে B3। তাহলে ভার্বের 3টা ফর্ম, আমরা এখানে দ্বিতীয় ফর্মটা ব্যবহার করব, হি নিউ এভরিথিং। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটা কি হবে? সাবজেক্ট প্লাস বি টু হবে, সাবজেক্ট প্লাস বি টু হবে, সাবজেক্ট প্লাস বি টু হবে। অবশ্যই খাতা কলম নিয়ে যদি লেখেন দেখেন তখন এটা বেশি মনে থাকবে। এর আগে বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো, ইন অর্ডার, ইন অর্ডার দ্যাট, দ্যাট, সো দ্যাট। আর এখন বললাম অ্যাজ ইফ অ্যাজ দো, যে কোন সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট হইলে পরের অংশ সাবজেক্ট প্লাস বি টু বসবে। কিন্তু এখন বিষয় হইল কোন সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, কোন সেন্টেন্সের প্রথম অংশ যদি কি হয়? কোন সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, প্রথম অংশ পাস্ট টেন্স, প্রথম অংশ কি? ফার্স্ট টেন্স, তাহলে পরের অংশ হ্যাড প্লাস B3 হবে। পরের অংশ কি হবে? হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। কোন সেন্টেন্সের প্রথম অংশ ফার্স্ট টেন্স হলে ওই সেন্টেন্সটার মধ্যে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তাহলে পরের অংশ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3, হেড প্লাস B3 হবে। ওকে, যেমন বলল যে হি স্পোক অ্যাজ ইফ, এখানে দেখেন কি আছে? অ্যাজ ইফ আছে এবং এইখানে কোন টেন্স আছে? B2 আছে।
আমরা জানি এটা ফার্স্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? অগ্রদূত নিতে পারেন নাজমুল ইসলাম সাহেব। হি হ্যাজ নোন এভরিথিং, তারপর বললাম হি হ্যাড নোন এভরিথিং। কোনটা হবে বলেন তো? কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, পরের অংশ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3, পরের অংশ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 হবে। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন হি স্পোক অ্যাজ ইফ কোনটা হবে, এ নাকি বি? বলেন এ নাকি বি হবে? এগুলো আপনি কঠিন মনে করলে কঠিন, কিন্তু স্বাভাবিকভাবেও যদি আপনি চিন্তা করেন যে সেন্টেন্সের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স যেগুলা, এগুলা তো আপনি 9-10 এর পরীক্ষায়ও পাবেন, স্টুডেন্টদের পড়াতে গেলে আলেমেও পাবেন। গ্রামার যেখানে আছে কমপ্লিটিং সেন্টেন্স সেখানে আছে। বাক্যর অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেক ফিল আপ করবেন। এই জন্য নিয়ম কিছু ক্রাইটেরিয়া আছে যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে কি হবে, ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট থাকলে কি হবে, এগুলা। এরপরে 3 নাম্বার রুলসের দিকে আমরা যাই। তাহলে সবাই বুঝতে পারছেন তো বিষয়টা? সাকিব আল হাসান বুঝে আসছে যে এখানে তো অ্যাজ ইফ দেওয়া আছে, পূর্বের অংশে পাস্ট ইনডিফিনিট আছে, এই জন্য পরের অংশটা কি হ্যাড প্লাস B3 আছে, হ্যাড প্লাস B3, এই জন্য বি নাম্বারটা এখানে রাইট, বি নাম্বার এখানে রাইট। ওকে, আচ্ছা। এরপরে আমরা আসি 3 নাম্বার রুলসে। রুলস 3, এখানে আমরা দেখি যে কোন সেন্টেন্সের মধ্যে যদি লেস্ট অথবা ইনকেস থাকে, কি ইনকেস থাকে, লেস্ট অথবা ইনকেস থাকে, তাহলে ওই বাক্যটা কেমন হবে? ওই বাক্যটা কেমন হবে? লেস্ট ইনকেস নতুবা, যাতে না, বা নতুবা, যেটা সাধারণত ইনকেস মানে নতুবা বলা যায়, এইটা না হয় ওইটা, এইটা না হয় ওইটা। এখন যে কোনো টেন্সের পর এই লেস্ট অথবা ইনকেস যদি থাকে, যে এখানে এনি টেন্স, এখানে কি এনি টেন্স, যেই টেন্সেই হোক, আপনার এইটা দেখার বিষয় না, এইটা দেখার বিষয় না। ইনকেস থাকার পর প্রথম অংশে যাই হোক, পরের অংশে অবশ্যই আমাকে শুড অথবা মাইট বসাতে হবে। পরের অংশে আমাকে কি সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস B1 বসাইতে হবে। পরের অংশে শুড অথবা মাইট প্লাস B1। মূল কথা, মডেল অক্সিলারি মানি পরে B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মডেল অক্সিলারি মানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটা সবসময় আইএনজি যুক্ত হবে, দ্বিতীয় ভার্বটা সবসময় কি আইএনজি যুক্ত হবে। তাহলে আমি তো দেখলাম যে কোন সেন্টেন্সের মধ্যে যদি এই মহাশয় অথবা ইনি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? যেমন আমি লিখলাম যে I wrote down address in case I wrote down her address, আমি তার অ্যাড্রেসটা কি করেছি, লিখে রেখেছি। ইন কেস নতুবা কি হইব, নতুবা এবার লিখি যে I shall forget it, be forgot it, C I
I should forget it. বলেন তো কোনটা হবে? এখানে কোনটা হবে? বলেন। I wrote down her address in case আমি তার অ্যাড্রেসটা লিখে রেখেছি, নতুবা কি হবে? এখানে I shall forget it, I should forgot it, I should forget it কোনটা হবে? আপনি এখান থেকে শুধু খেয়াল করেন যে এখানে কি আছে, এখানে ইন কেস আছে, অথবা যদি লেস্ট থাকে পরের অংশে শুড বা মাইট প্লাস বি ওয়ান, পরের অংশ শুড বা মাইট প্লাস বি ওয়ান হবে। পরের অংশ কি? শুড বা মাইট প্লাস বি ওয়ান হবে। ঠিক আছে, এখানে আমরা কি শারমিন আক্তার ম্যাম পার্টস অফ স্পিচ, টেন্স এগুলো একটু ভালোভাবে আয়ত্তই করতে হবে। ঠিক আছে, আমিরুল ইসলাম বি নয়, কেন বি নয় বলেন তো? বি হবে না এই জন্য শুড আছে, ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে এখানে ফরগট দেওয়া আছে, এখানে বি টু দেওয়া আছে। এই বি টু দেওয়ার কারণে আমাদের শর্তের সাথে মিলে না, আর শর্তের সাথে যদি না মিলে তাহলে তো অ্যান্সার হবে না, শর্তের সাথে না মিললে অ্যান্সার হবে না। পরবর্তীতে আমরা আসি কোন সেন্টেন্সের মধ্যে যদি, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে না? এটা ক্লিয়ার হয়েছে? বি এবং সি এক নয়, কারণ এখানে ফরগট আর এখানে ফরগেট। বি ওয়ান বি টু ভার্বের ফর্মগুলো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে দেখি রুলস নাম্বার 5। এখানে আমরা যেটা দেখি দো অল দো মানে হচ্ছে যদিও, দো অল দো মানে কি? যদিও। এইটা সাধারণত কারণ এবং ফলাফল বর্ণনা করে। কি বর্ণনা করে? কারণ এবং ফলাফল বর্ণনা করে। কারণ এবং ফলাফল, যেমন আমরা অনেক সময় বলি যে দো এই যে এটা একটা দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, যদিও সে গরিব। এই কারণ বর্ণনা করার কারণে, কারণ এটা হচ্ছে একটা কারণ। এখন আপনাকে যেটা লিখতে হবে এটা হচ্ছে ফলাফল। যদিও সে গরিব, এটা পজিটিভ থাকলে আপনাকে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এখানে যেমন স্বাভাবিকভাবে আমরা বলি যে এখানে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, আমরা বলি হি ইজ অনেস্ট, মানে এইটার বিপরীত। এইটা হইলে এই রকম হওয়ার কথা ছিল, কিন্তু তার বিপরীতটা হয়। যেমন হি ইজ পুয়ার, সে গরিব, তার মানে সে অসৎ হওয়ার কথা ছিল। সে কি হওয়ার কথা ছিল? অসৎ হওয়ার। সে কি হয়েছে? সৎ। যদিও সে গরিব, সে সৎ। এরপরে আমরা আরেকটা দেখি যে দো হি নোজ ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, হি ক্যান নট স্পিক, সে কথা বলতে পারে না।
ইংরেজি জানলে তার কথা বলা দরকার ছিল বা এইটার ফলাফল ওই রকম হইতো, কিন্তু না, ঠিক ফলাফলটা তার বিপরীতে গিয়ে দাঁড়ায়। এখানে আমরা যেটা দেখি, আমাদের একটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে আসতে হবে। এটার ক্ষেত্রে কি আমাদের সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট নিয়ে আসতে হবে। দো অল দো, এটাও কমন একটা জায়গা, আমাদের মাঝে মাঝে এই জায়গা থেকেও প্রশ্ন হয়। আচ্ছা, ওকে, যে কারণ হইলে এইটা স্বাভাবিকভাবে গরিব হইলে অসৎ হওয়ার কথা ছিল, কিন্তু গরিব হওয়ার পরেও সে সৎ। ইংরেজি জানলে সে কথা বলার কথা ছিল, বাট এখানে কি হয়েছে যে হি ক্যান নট স্পিক, সে কথা বলতে পারে না। সে ইংরেজি জানে, কিন্তু সে কথা বলতে পারে না। হি নোজ ইংলিশ, হি ডাজন্ট স্পিক। তাহলে আমরা দেখলাম স্বাভাবিকভাবে দো অলদো দিয়ে যদি কোনো বাক্য তৈরি হয়, এটা যদি কারণ হয়, আমাকে অবশ্যই ফলাফল বর্ণনা করতে হবে, তবে ফলাফলটা স্বাভাবিকের চেয়ে ভিন্ন হবে। এরপরে আমরা আরেকটা দেখি, কোন সেন্টেন্সের মধ্যে যদি নো সনার হেড থাকে, কি থাকে? নো সনার হেড। কোন সেন্টেন্সের মধ্যে যদি নো সনার হেড থাকে, তাহলে এটার প্রথম অংশ যদি সাবজেক্ট প্লাস B3 থাকে, এখানে আমরা প্রথম অংশ যদি দেই সাবজেক্ট প্লাস B3 প্লাস অবজেক্ট, এটার পরের অংশ হবে সাবজেক্ট প্লাস B2। নো সনার হেড করতে না করতেই, নো সনার হেড করতে না করতেই, যে এটার প্রথম অংশ যদি B3 হয়, পরের অংশ B2 হবে। প্রথম অংশ B3 হলে পরের অংশ B2 হবে। যেমন আমরা একটা বাক্য যদি লিখি, no sooner had এখানে দেখেন তো কি হবে, কোনটা হবে বলেন? কোন সেন্টেন্সের মধ্যে যদি নো সনার হেড থাকে, এর পরবর্তী অংশে গিয়ে আমাদের সাবজেক্ট প্লাস মানে B3 থাকলে, প্রথম অংশে যদি B3 থাকে, পরের অংশে B2 হবে। প্রথম অংশে B3, এখানে আই রিচড দ্য স্টেশন, এই রিচড এটা B3 সাধারণ কিভাবে চিনি? B3 কোনগুলা? সাধারণত ইডি যুক্ত গুলা B3 হয় অধিকাংশ ক্ষেত্রে, কিছু কিছু ব্যতিক্রম আছে। তাহলে আমরা দেখলাম যে নো সনার হেড থাকলে এর পরবর্তীতে প্রথমে সাবজেক্ট B3, অবজেক্ট নো সনার হেড থাকলে পরবর্তীতে দেন থাকে প্লাস সাবজেক্ট প্লাস B2, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। শুধু নো সনার হেড না, এটার সাথে আরো কয়েকটা জায়গা আছে, ওগুলাও আমাদের একটু দেখা দরকার। যে নো সনার হেড এর পাশাপাশি আরেকটা আছে হার্ডলি হেড, একই নিয়ম, হার্ডলি হেড একই নিয়ম বহন করে, এবং স্কার্সলি হেড এগুলা সব একই নিয়ম বহন করে। বা আমরা যদি বলি যে
barely had। এই সবগুলো একই একই ক্যাটাগরি। প্রথম অংশ যদি সাবজেক্ট প্লাস B3 হয়, পরের অংশ B2 হবে। এখানে নো সনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, বেরিলি হ্যাড এগুলা থাকলেই আমরা সব সময় এই স্ট্রাকচারটা অনুসরণ করব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমরা কি দেখলাম, কোন সেন্টেন্সের মধ্যে যদি ওনাদেরকে আমরা খুঁজে পাই, প্রথম অংশ B3 হলে পরের অংশ B2 হবে। পরের অংশ কি হবে? B2 হবে। যেমন একটা বাক্য যদি লিখি, scarcely had scarcely had the teacher seen her mother। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি when she started reading। তাহলে scarcely had আমরা জানি scarcely had যুক্ত যেই বাক্যটা ওইটা যদি B3 হয়, কি হয়? B3 হয়। পরের অংশটা কি হবে? পরের অংশটা অবশ্যই B2 হবে। পরের অংশটা B2 হবে, started। ওকে, কথা বুঝতে পারছেন? কোন সেন্টেন্সের মধ্যে যদি নো সনার হ্যাড, দেন হার্ডলি হ্যাড হয়, স্কার্সলি হ্যাড হয়, বেরিলি হ্যাড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম অংশে যদি B3 হয়, পরের অংশ আমরা B2 দিব। তবে পরের অংশটার ক্ষেত্রে সাধারণত এই এখানে দেন বসে, কি বসে? এই দেন দিয়ে পরের অংশটা শুরু হয়। হার্ডলি হ্যাড যদি হয়, সেই ক্ষেত্রে পরের অংশে হয়েন দিয়ে। এই দুইটার ক্ষেত্রে পরের অংশ কি দিয়ে শুরু হয়? হয়েন দিয়ে শুরু হয়। প্রথমটা দেন দিয়ে শুরু হয়। আর বেরিলির ক্ষেত্রেও এখানে হয়েন দ্বারা শুরু হয়। আমার কথা বোঝা যায়? রায়হান মল্লিক সাহেব, কথা ক্লিয়ার? যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখতে পাই নো সনার হ্যাড আছে, তাহলে আর পরের অংশটা B2 হবে, তাই না? এর পরের অংশ কি? B2 হবে। আচ্ছা, কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা অ্যাজ সন এজ দেখতে পাই, এর পরের অংশ যাই। কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা অ্যাজ সন এজ, কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা কি অ্যাজ সন এজ দেখতে পাই, কোন সেন্টেন্সের মধ্যে আমরা যদি অ্যাজ সন এজ দেখতে পাই, তাহলে এটার প্রথম অংশ যদি B2 হয়, দ্বিতীয় অংশটাও B2 হবে। প্রথম অংশে সাবজেক্ট প্লাস B2, দ্বিতীয় অংশ সাবজেক্ট প্লাস B2 বসবে। মানে ভার্ব হিসাবে সবসময় কি বসবে? এখানেও B2, এখানেও B2 বসবে। অ্যাজ সন এজ করতেই, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? যে কোন সেন্টেন্স যদি অ্যাজ সন এজ দ্বারা শুরু হয়, তাহলে প্রথম অংশে যেই ভার্ব বসবে, দ্বিতীয় অংশ একই রকম ভার্ব বসবে। দ্বিতীয় অংশ একই রকম ভার্ব বসবে। এখন আপনি নিজে নিজে বানাতে না পারলেও আপাতত সমস্যা নাই, এই জন্য কারণ নিবন্ধনের ক্ষেত্রে দেখে চিনে ফেলতে হবে যে এইটার অ্যান্সার হচ্ছে এইটা। নিজে যদি সেন্টেন্স মেক করতে চান, সেই ক্ষেত্রে টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ স্পষ্ট ক্লিয়ার স্বচ্ছ ধারণা থাকতে হবে যে প্রেজেন্ট টেন্সটা কিভাবে তৈরি করবেন, পাস্ট টেন্স কিভাবে তৈরি করবেন। এই সেন্টেন্সের জায়গায় ওয়ার্ড ভিন্ন হইতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেমন একটা বাক্য আমরা যদি দেখি, as soon as
Rana sat down the phone ring. The phone rang. কোনটা হবে বলতে পারবেন? যে as soon as দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, প্রথম অংশ যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে দ্বিতীয় অংশেও ভার্বের পাস্ট ফর্ম বসে। দেখেন এখানে বলছে as soon as, আমরা জানি যে সেন্টেন্স এইটা দেখলাম মানেই বুঝে গেলাম এখানে আমার চোখ শুধু এইটা খুঁজে, চোখ শুধু ভার্ব খুঁজে, যে প্রথমটার ভার্ব যা হয় দ্বিতীয়টার ভার্বও তাই হবে। স্যাট ডাউন, সিট থেকে এসেছে, কি থেকে? সিট থেকে এসেছে। তাহলে আমার চোখ কি খুঁজে ওইটা দেখতে হবে। কি হবে বলেন তো? এখানে রিং আছে, রিং এর পাস্ট ফর্ম হয়েছে RANG, RUNG না, RANG। তাহলে আমরা এখানে কি দেখতে পাইলাম? তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে এখানে এই যে এই ভদ্র মহাশয় সঠিক আছে, কারণ এর সাথে একটা সম্পর্ক আছে, B2B2 এর সাথে কি আছে? একটা সম্পর্ক আছে, বিদায় এইটাই আমাদের রাইট অ্যান্সার। এটা আমাদের রাইট অ্যান্সার। আমার কথা বুঝতে পারতেছেন? আশা করি সহজভাবেই বুঝাতে পারতেছি, জটিল আকৃতি নয়। তাহলে as soon as থাকলে আমরা স্বাভাবিকভাবে প্রথম অংশে যেই ভার্ব ফর্ম বসবে দ্বিতীয় অংশেও সেই ভার্বের ফর্ম বসবে। ওকে, আচ্ছা সামনে অগ্রসর হই। কোন সেন্টেন্সে যদি উড ইউ মাইন্ড থাকে, কোন সেন্টেন্স রুল নাম্বার, রুল এটা হচ্ছে 10 নাম্বার নিয়মটা আমরা দেখি। কোন সেন্টেন্সে যদি উড ইউ মাইন্ড থাকে, কি থাকে? কোন সেন্টেন্সে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে কি হবে? স্বাভাবিকভাবে কোন সেন্টেন্সে উড ইউ মাইন্ড থাকলে আমাদের এখানে B1 প্লাস আইএনজি যুক্ত হবে, পরের অংশে কি হবে? B1 প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট হবে। উড ইউ মাইন্ড থাকলে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমি সরাসরি দেখেই বলে দিব যে উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ড আমার এখানে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, কি দেওয়া আছে? ড্যাশ ড্যাশ। কি যে হয়, কি যে হয়, তখন আমাকে দেখতে হবে এখানে ভার্বের সাথে আইএনজি বসবে। তো আমি লিখলাম যে টেক দিস বুক ডট ডট, এরপরে আমি বি নাম্বার দিলাম যে টেকিং দিস বুক। বলেন কোনটা হবে? টেক হবে না টেকিং হবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলেই এরপরে যেই ভার্ব বসবে ভার্বের সাথে আইএনজি হবে। উড ইউ মাইন্ডের পর যে ভার্ব বসবে, উড ইউ মাইন্ডের পরে যে ভার্ব বসবে সেইটার সাথে সবসময় কি এই এরপরে যে ভার্ব হবে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে,
এখানে টেকিং, এখানে কি হয়, শারমিন আক্তার ম্যাম। শারমিন ম্যাম, অবশ্যই আপনাকে সেন্টেন্স মেক করা, যদিও এটা ছোটদের কাজ, তবে আমরা না করতে করতেই বড় হয়ে গেছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলস দেখি, যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি যে উড ইউ মাইন্ডের পরে ইফ আসে, উড ইউ মাইন্ডের পরে কি আসে, কোন সেন্টেন্সের মধ্যে যে উড ইউ মাইন্ড প্লাস ইফ চলে আসে, ইফ চলে আসে, ইফের পরে যদি কোনো ব্যক্তি বসে, ইফের পরে যদি কি, ইফের পরে যদি কোনো ব্যক্তি বসে, সামবডি বসলো, সেক্ষেত্রে যদি ইফ থাকে, ইফ প্লাস সামবডি, তাহলে এখানে আমাদের ভার্ব যেটা বসবে ওইটা হচ্ছে বি টু। উড ইউ মাইন্ডের পরে ইফ প্লাস সামওয়ান না থাকলে সেই ক্ষেত্রে আমরা বি টু বসাবো, ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। কোন ফর্ম বসাবো? ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। যেমন ফর এক্সাম্পল, যে উড ইউ মাইন্ড if I এখানে ডট ডট দেওয়া আছে। উড ইউ মাইন্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ উড ইউ মাইন্ড? যে কিছু মনে করবেন না। উড ইউ মাইন্ড মানে কি? উড ইউ মাইন্ড কিছু মনে করবেন না। নেটওয়ার্ক মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে, তাই না? আচ্ছা, উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস যদি সামওয়ান, কোন একজন ব্যক্তি থাকে, তাহলে আমাদের পরবর্তীতে যেই ভার্ব আসবে এটা সবসময় বি টু হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কি ফর্ম হবে? ভার্বের ফার্স্ট ফর্ম। যে উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর মোবাইল ফোন, এখানে ইউজ বসানোর অপশন নাই, এখানে কি বসাইতে হবে? ইউজড অথবা ইউজিং। কোনটা বসাবেন বলেন তো? এই তিনটার মধ্যে কোনটা বসাবেন? ইউজ নাকি ইউজিং না ইউজড, কোনটা হবে বলেন? উড ইউ মাইন্ড, যে উড ইউ মাইন্ড কিছু মনে করবেন না, ইফ আই ইউজড, যদি আমি ব্যবহার করি আপনার মোবাইল, আপনি কিছু মনে করবেন না তো? আপনার মোবাইল যদি আমি ব্যবহার করি, আপনি কিছু মনে করবেন না তো? ইউজড, এখানে কি ইউজড বসেছে। ওকে, আচ্ছা, কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা টিল অথবা আনটিল দেখতে পাই, কি দেখতে পাই? টিল আনটিল দেখতে পাই। এখানে যেই টেন্স হবে, এখানে যদি প্রেজেন্ট হয়, কি হয়? প্রেজেন্ট। তাহলে এখানেও প্রেজেন্ট হবে, এখানে কি হবে? প্রেজেন্ট হবে। এখানে যদি ফার্স্ট টেন্স হয়, তো এখানেও ফার্স্ট টেন্স হবে। এখানে যদি ফিউচার টেন্স হয়, এখানে প্রেজেন্ট টেন্স হবে। কথা বুঝতে পারছেন? তা আমরা এখানে কি দেখলাম? কোন সেন্টেন্সের মধ্যে যদি টিল অথবা আনটিল থাকে, মোহাম্মদ ইসমাইল আল কাদেরি, আপনি যে কোনো গ্রামার বইয়ের ভার্ব অংশে গিয়ে দেখবেন এখানে B1 B2 B3 দেওয়া আছে, B1 B2 B3 দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো বইতে আপনি ওই চার্টটা দেখতে পারবেন। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি টিল আনটিল থাকে, কোন সেন্টেন্সের মধ্যে যদি কি টিল বা আনটিল থাকে, যতক্ষণ না পর্যন্ত এখানে যেই টেন্স ওখানে একই টেন্স বসবে। ব্যতিক্রম হইল প্রথম অংশে যদি ফিউচার টেন্স বসে, পরের অংশে প্রেজেন্ট টেন্স বসবে।
যেমন আমরা লিখতে পারি যে উই ওয়েটেড, দেখেন কি বলছে, উই ওয়েটেড আনটিল, আমরা আমরা কি অপেক্ষা করছিলাম, আনটিল যতক্ষণ না পর্যন্ত কি হবে বলেন তো, এখানে কি হবে, এখানে কি কাম হবে নাকি কেম হবে বলেন? নিচেরটা বুঝি না, ফিউচার টেন্স হইলে প্রেজেন্ট টেন্স হবে। এখানে এই আনটিলের পূর্বে যদি ফিউচার টেন্স হয়, পরের অংশ প্রেজেন্ট টেন্স হবে। ফিউচার হলে প্রেজেন্ট, ফিউচার হইলে প্রেজেন্ট, সাধারণত প্রেজেন্ট হইলে প্রেজেন্ট, পাস্ট হইলে পাস্ট, ফিউচার হইলে প্রেজেন্ট। তাহলে এখানে কাম হবে না কেম হবে বলেন? আনটিল দ্য ট্রেন কি হবে, এই যে এখানে ওয়েটেড আছে, এখানে বি টু আছে, এখানে পাস্ট টেন্স আছে, এই জন্য এখানেও বি টু, এখানেও পাস্ট টেন্স হবে, এখানেও কি, হ্যাঁ পাস্ট টেন্স হবে, এখানে পাস্ট টেন্স হবে। এখানে ফার্স্ট টেন্স হবে, কথা বুঝতে পারছেন? এখানে কি কেম হবে। ওকে, কথা ক্লিয়ার? কথা ঠিক আছে? আমার কথা বুঝতে পারতেছেন তো? না, মোহাম্মদ আকবর সাহেব, এখানে কাম নয় কেম, এখানে কি হবে, এখানে ওই যে ইটি আছে, বি টু আছে, এই জন্য আমাদের বি টু ব্যবহার করতে হবে, বি টু আছে বিদায় আমাদের বি টু ব্যবহার করতে হবে। কোন সেন্টেন্সের মধ্যে যদি এইটা থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ নাও টাইম, ইট ইজ নাও টাইম, এই এরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, এরা যদি কোনো কিসের মধ্যে, সেন্টেন্সের মধ্যে থাকে, এর পরের অংশ সাবজেক্ট বি টু অবজেক্ট হবে, এরপরে কি হবে, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, যাই হোক, এর পরের অংশ সবসময় সাবজেক্ট বি টু অবজেক্ট, পরের অংশ সবসময় কি হবে, সাবজেক্ট বি টু অবজেক্ট, সাবজেক্ট বি টু অবজেক্ট হবে। এর পরে মনে থাকবে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম থাকে, এরপরে যে অংশটুকু হবে পরের অংশে অবশ্যই এটা কি হবে, সাবজেক্ট বি টু অবজেক্ট। যেমন আমরা বলি যে ইট ইজ টাইম, it is time you work for your future, it is time you work for your future। আসসালামু আলাইকুম। জি আমি এই যে যুক্ত হচ্ছে, ক্লাস এই তো শেষ হবে এখন, এই যে 5 মিনিট। তাহলে আমরা কি দেখলাম, যে কোন সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম থাকে, তাহলে পরের অংশে অবশ্যই সাবজেক্ট বি টু প্লাস অবজেক্ট থাকবে, সাবজেক্ট বি টু প্লাস অবজেক্ট থাকবে। আজকে তাহলে মোটামুটি আজকে 13টা দেখলাম, হ্যাঁ
আমরা টোটাল 13টা রুলস আজকে দেখেছি। এগুলা আমাদের একটু দেখতে হবে, আমরা এর পরের ক্লাসে যদি সাবজেক্ট না থাকে সেইটা আমরা দেখব। কোন সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট না থাকলে আমাদের তখন ওই টু প্লাস ভার্ব বসাইতে হয়, টু প্লাস বি1। যদি ভার্ব সাবজেক্ট না থাকে তাহলে বি1 বসাইতে হয়। আবু সাইদ সাহেব কি বসাইতে হয়? টু প্লাস ভার্ব যেটাকে বলে। ওকে, কোন সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট না থাকলে তখন আমরা টু প্লাস ভার্ব দিব সাবজেক্ট না থাকলে। আর সাবজেক্ট থাকলে বি2 প্লাস অবজেক্ট। ওকে, আমার কথা বুঝতে পারেন তো? যে স্বাভাবিকভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে এই জাতীয় কিছু ওয়ার্ড যদি আমরা দেখি, এই ওয়ার্ডগুলো দেখার পরে আমি হয়তো গ্রামার খুব একটা ভালো জানি না, কিন্তু আমি এতটুক তো জানি যে কোনটা বি1, কোনটা বি2, কোনটা বি3, এগুলা তো আমি টুকটাক জানি। আমি তো এটাও জানি কোথাও ক্যান বসবে, কোথাও কুড বসবে, তারপরে কোথাও টু প্লাস বি1 বসবে, কোথাও ভার্বের সাথে আইএনজি বসবে। এগুলা তো আমরা টুকটাক জানি। তো অতটুক আমরা জানলেই হবে যে এক অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা প্রেজেন্ট হবে, পাস্ট হইলে পাস্ট হবে, পাস্ট হইলে প্রেজেন্ট হবে, ফিউচার হইলে প্রেজেন্ট হবে। এইভাবে আমরা এগুলা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে 13 পর্যন্ত দেখলাম, 13 পর্যন্ত। 14 থেকে বাকিগুলো আমরা পরের একটা ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। মানে 50% দেখছি, বাকি 50% পরে দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।